Hello learners, welcome back to the new live session of chemistry crash course. আজকে আমরা কেমিস্ট্রি ক্র্যাশ কোর্সে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ফেনল নিষ্কাশন বা ফেনল এক্সট্রাকশন। ফেনল হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান যা সাধারণত বিভিন্ন বা দৈনন্দিন কাজে মানুষ ব্যাপকভাবে ব্যবহার করে থাকে। তবে ফেনলের সবচাইতে একটি গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে বাসা বাড়ি থেকে সাপ তাড়াতে আমরা ফেনল ব্যবহার করে থাকি। যেমন ফেনলের ব্যবহারের ক্ষেত্রে আমরা বলতে পারি, যদি কোনো বাড়িতে ফেনল বা কার্বলিক অ্যাসিড একটি বোতলে রেখে মুখ খোলা অবস্থায় যথাস্থানে যদি রাখা হয় তাহলে ওই বাড়িতে কোনো বিষাক্ত সাপ প্রবেশ করবে না। যেহেতু বিষাক্ত সাপ যদি প্রবেশ না করে তাহলে ওই বাড়িতে বসবাস করার জন্য আশেপাশে অনেক প্রাণী বা মানুষের জন্য অত্যন্ত সুবিধাজনক হয়, অর্থাৎ এটা মানুষের অনেক উপকারে আসে। ফলে আমরা ফেনলটা কিন্তু বাসা বাড়িতে সাপ তাড়াতে ব্যবহার করে থাকি। আর এই ফেনল সাধারণত বাজারে কার্বলিক অ্যাসিড আকারে এটা কিনতে পাওয়া যায়, অর্থাৎ কার্বলিক অ্যাসিড আকারে বিভিন্ন ওষুধের দোকানে এটা কিনতে পাওয়া যায়। সাধারণত গ্রাম অঞ্চলে অনেকেই কিন্তু এই ফেনলটা ব্যবহার করে থাকে বাসা বাড়ি থেকে সাপ তাড়াতে। ফেনলের আরো অনেক ব্যবহার রয়েছে, যাই হোক আমরা সেই ফেনলের নিষ্কাশনটা দেখব। ফেনল প্রথমে আমরা দেখি ফেনলটা কেমন। ফেনল আমরা যদি দেখি যে ফেনলের গঠন, একটা ফেনল আমরা এখানে চিত্র আঁকতে পারি। একটা বেনজিন চক্র, এই বেনজিন চক্রের থেকে একটি হাইড্রোজেন পরমাণুকে যদি আমরা একটা হাইড্রোক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপিত করি তাহলে সেটা হয়ে যাবে বেনজিন। তাহলে আমরা দেখলাম যে বেনজিন চক্র হইতে একটি হাইড্রোক্সিল মূলক দ্বারা যদি একটি হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি সেখানে একটি ফেনল। এটার নাম হচ্ছে ফেনল। ফেনল এর আরেকটা নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিড। তাহলে আমরা দেখলাম যে এটা ফেনল বা কার্বলিক অ্যাসিডের উৎপাদনের ক্ষেত্রে বা নিষ্কাশনের ক্ষেত্রে আমরা কতগুলো পদ্ধতি এখানে আমরা দেখতে পারি, অনেকগুলো উপায়ে এটা নিষ্কাশন করা যেতে পারে। যেমন তার মধ্যে আমরা আসতে পারি এক নম্বরে আমরা আসতে পারি যেমন আলকাতরা থেকে ফেনল নিষ্কাশন। তাহলে ফেনল এক্সট্রাকশন ফ্রম আলকাতরা। ফেনল এক্সট্রাকশন from Alcatra. তাহলে আমরা দেখা যাচ্ছে কি যে আলকাতরা থেকে ফেনল নিষ্কাশন করতে পারি। 2 নম্বর যেটা আছে মিডিয়াম অয়েল। মিডিয়াম অয়েল থেকেও কিন্তু আমরা ফেনল সংগ্রহ করতে পারি। তাহলে ফেনল এক্সট্রাকশন ফ্রম মিডিয়াম অয়েল, তাহলে আমরা মিডিয়াম অয়েল থেকেও ফেনল সংগ্রহ করতে পারি। আমরা কি লিখবো যে ফেনল এক্সট্রাকশন ফ্রম মিডিয়াম অয়েল। তাহলে আমরা মিডিয়াম অয়েল থেকেও কিন্তু ফেনল নিষ্কাশন করতে পারি। তাছাড়া আরো কয়েকটা পদ্ধতি থেকে আমরা ফেনল নিষ্কাশন করতে পারি, যেমন ডাউ প্রসেস ফেনল নিষ্কাশন। যদি আমরা দেখি যে ফেনল extraction from Dow process CESS প্রসেস। আরেকটা আছে কিউমিন প্রসেস।
প্রসেস। এইভাবে আর একটা সিস্টেম আছে, তা হলো অ্যানিলিন থেকে। তাহলে ফেনল, একটা আছে অ্যানিলিন থেকে, অ্যানিলিন। তাহলে আমরা এইগুলোর থেকে সাধারণত ফেনল নিষ্কাশন করতে পারি। তবে 1 নম্বরটা আর 2 নম্বরটার ক্ষেত্রে আমরা দেখি যে 1 নম্বরের ক্ষেত্রে আর 2 নম্বরের ক্ষেত্রে যদি আমরা দেখি যে 1 নম্বরের ক্ষেত্রে ছিল আলকাতরা থেকে ফেনল নিষ্কাশন, আর 2 নম্বরে ছিল মধ্যম তৈল হতে ফেনল নিষ্কাশন। তাহলে আলকাতরা থেকে নিষ্কাশন আর মধ্যম তৈল থেকে ফেনল নিষ্কাশন একই সিস্টেম, অর্থাৎ আগে আলকাতরা থেকে মধ্যম তৈল তৈরি করা হয় বা মধ্যম তৈলে পরিণত করা হয়, মধ্যম তৈল হতে পরবর্তীতে আমরা ফেনল নিষ্কাশন করে থাকি। তাহলে আমরা যদি এই প্রসেসগুলোর ভিতর থেকে আমরা প্রথম দেখি, যেহেতু ফেনল এক্সট্রাকশন ফ্রম আলকাতরা অথবা ফেনল এক্সট্রাকশন ফ্রম মিডিয়াম অয়েল, আমরা মিডিয়াম অয়েলতে দেখবো, কারণ প্রথম দুটো একই। তাহলে আলকাতরা থেকে যদি আমরা ফেনল নিষ্কাশন করি অথবা মিডিয়াম অয়েল থেকে যদি আমরা ফেনল নিষ্কাশন করি, সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের আগে কিছু পেট্রোলিয়ামের খনিজ লাগবে। তাহলে যদি আমরা আলকাতরা থেকে বা মিডিয়াম অয়েল থেকে ফেনল নিষ্কাশন করি, তাহলে প্রথমে আমাদের লাগবে আলকাতরা, কারণ আলকাতরা থেকে আমরা প্রথম পাবো মিডিয়াম অয়েল। প্রথমে আলকাতরাকে, যেমন আলকাতরাকে যদি আমরা এখানে তাপমাত্রা প্রয়োগ করতে 170 ডিগ্রি সেন্টিগ্রেড টু 230 ডিগ্রি সেন্টিগ্রেড, এই টেম্পারেচারে যদি আমরা আলকাতরাকে উত্তপ্ত করি, তাহলে যদি আলকাতরাকে যদি আমরা 170 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যদি 230 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে 230 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে এই আলকাতরা সাধারণত ভেঙে তৈরি হবে মিডিয়াম অয়েল, মিডিয়াম অয়েলে পরিণত হবে। তাহলে এই মিডিয়াম অয়েল থেকে আমাদের তৈরি করতে হবে আলকাতরা। তাহলে মিডিয়াম অয়েলে আলকাতরা তৈরি করতে গেলে এই মিডিয়াম অয়েলের ভিতরে আলকাতরার সাথে মিডিয়াম অয়েল থেকে আমাদের যদি ফেনল তৈরি করতে হয়, মিডিয়াম অয়েল থেকে ফেনল নিষ্কাশন করতে হলে এই মিডিয়াম অয়েলের ভিতরে শুধু ফেনলের সাথে আরো অনেক উপাদানও থাকে। তার মানে বলা হয়েছে যে মিডিয়াম অয়েলে সাধারণত ফেনলের উপাদান যথেষ্ট পরিমাণে থাকে এবং ইহার সাথে অন্য অন্য ফেনলের উপজাত থাকে। আমরা এই মিডিয়াম অয়েলে ফেনলের অন্যান্য উপজাত থেকেও আমরা ফেনল সংগ্রহ করতে পারি। তাহলে প্রথমে যে কাজটা করতে হবে আমাদের ফেনল নিষ্কাশন করতে হলে, তা হলো তাহলে এখন এই মিডিয়াম অয়েল অর্থাৎ আলকাতরাকে 230 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অর্থাৎ 170 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 230 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে যে মিডিয়াম অয়েলটা পাই, সেই মিডিয়াম অয়েলের ভিতরে যথেষ্ট পরিমাণ বিশেষ করে ফেনলের উপজাত থাকে। ফলে এই উপজাত থাকা অবস্থায় অর্থাৎ ফেনলের উপজাত সহ ফেনলের যে দ্রবণ আমরা পাই, এটাকে যদি আমরা শীতল করি, তাহলে শীতল করার সঙ্গে সঙ্গে এই দ্রবণের মধ্যে থাকা ন্যাপথলিন সাধারণত ক্লাসিত হয়। ক্লাসিত হলে এখান থেকে ন্যাপথলিন ক্লাসকে পৃথক করা হয়। পৃথক করার পরে উক্ত যে দ্রবণটা পাওয়া যায়, সেই দ্রবণ থেকে আমাদের ফেনল নিষ্কাশন করতে হবে। তখন কি করতে হবে, যে দ্রবণটা আমরা পাবো যেটাকে আমরা বলি মিডিয়াম অয়েল, এই মিডিয়াম অয়েলের ভিতরে থাকে ফেনলের যৌগ। যেমন আমরা যদি এখানে দেখি যে একটা ফেনলের চিত্র আমরা আঁকলাম, তাহলে এই মিডিয়াম অয়েলের ভিতরে থাকবে ফেনল ও ফেনলের উপজাত যৌগ। তাহলে এখন এই মিডিয়াম অয়েলের ভিতরে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব, সোডিয়াম হাইড্রোক্সাইড বা কষ্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড বা কষ্টিক সোডা যোগ করলে এর পরিমাণটা হতে হবে পার্সেন্টেজ হিসাবে 10% to 20%। যদি আমরা যোগ করি কি করতে হবে, ঝাঁকাতে হবে। যখন যোগ করে ঝাঁকানো হবে, ঝাঁকানোর সঙ্গে সঙ্গে ওই মিডিয়াম অয়েল বা দ্রবণের মধ্যে থাকা যে ফেনল বা ফেনলের উপজাত রয়েছে, সেই ফেনল বা ফেনলের উপজাত সাধারণত এই ক্ষারের সাথে বিক্রিয়া করে তৈরি করবে সোডিয়াম ফিনঅক্সাইড। সোডিয়াম ফিনঅক্সাইড এখানে তৈরি করবে, আর এর সঙ্গে কিছু পানি উৎপন্ন হবে। তাহলে যেহেতু এটা জলীয় দ্রবণ হলো, অর্থাৎ ফিনঅক্সাইডের জলীয় দ্রবণ থাকবে।
অথবা ওই মিডিয়াম অয়েল থেকে ফেনলের জলীয় দ্রবণকে পৃথক করা হয়। তাহলে আমাদের এখানে সোডিয়াম ফিনক্সাইডের সাথে পানি অর্থাৎ সোডিয়াম ফিনক্সাইডের জলীয় দ্রবণ এখানে উৎপন্ন হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম ফিনক্সাইডের যে জলীয় দ্রবণটা উৎপন্ন হলো, এই সোডিয়াম ফিনক্সাইডের জলীয় দ্রবণটা কিন্তু প্রথমে যে কাজটা করতে হয়েছিল যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যখন তৈলাক্ত অংশটিকে বা মধ্যম বা মিডিয়াম অয়েলকে যখন ঝাঁকানো হয়েছিল তখনই কিন্তু সোডিয়াম ফিনক্সাইডটা তৈরি হয়েছে। তাহলে এই উৎপন্ন সোডিয়াম ফিনক্সাইডের ভিতরে যদি আমরা সালফিউরিক অ্যাসিড যোগ করি, যখন আমরা এই ফিনক্সাইডের জলীয় দ্রবণের ভিতরে যখন সালফিউরিক অ্যাসিড যোগ করব, সালফিউরিক অ্যাসিড যোগ করলে সাধারণত সোডিয়াম ফিনক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিড যুক্ত হবে। আমরা দেখি কিভাবে যুক্ত হয়। আমরা একটু অন্যভাবে লিখলাম, সোডিয়াম ফিনক্সাইড এর সঙ্গে যুক্ত করব সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড যুক্ত করার সঙ্গে সঙ্গে সোডিয়াম ফিনক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে তৈরি করবে ফেনল। আর সালফেট অংশটা সোডিয়ামের সাথে যুক্ত হয়ে তৈরি করবে সোডিয়াম সালফেট। তাহলে সোডিয়াম সালফেট উৎপন্ন হয়ে গেল। এখানে আমরা দেখতে পেলাম সোডিয়াম সালফেট তৈরি হলো। তাহলে আমরা দেখতে পেলাম যে ফেনল সাধারণত কিভাবে উৎপন্ন করা হয়। যখন ফেনলটা উৎপন্ন হয়ে গেল, এটা কিন্তু সাধারণত ওই দ্রবণেই থেকে যায়। তবে আরো একটা পদ্ধতি আছে, যে এই পদ্ধতির পরে আমরা এখানে যদি সালফিউরিক অ্যাসিডের পরিবর্তে অন্য কোনো উপাদান ব্যবহার করি, যেমন কার্বন ডাই অক্সাইড, আমরা যদি সোডিয়াম ফিনক্সাইডের সাথে অর্থাৎ সোডিয়াম ফিনক্সাইডের জলীয় দ্রবণের সাথে যদি আমরা কার্বন ডাই অক্সাইড যোগ করি, কার্বন ডাই অক্সাইড যোগ করে যদি উচ্চ চাপ প্রয়োগ করি, কার্বন ডাই অক্সাইড যোগ করে যদি আমরা উচ্চ চাপ প্রয়োগ করি, তাহলে উচ্চ চাপ প্রয়োগ করার সঙ্গে সঙ্গে সোডিয়াম ফিনক্সাইড ফেনলে পরিণত হবে, ফেনল উৎপন্ন হলো এবং বাকিটা উৎপন্ন হবে কার্বনেট। এখানে যেহেতু সোডিয়াম আছে, সোডিয়াম কার্বনেট Na2CO3। তাহলে আমরা দেখতে পেলাম যে দুই উপায়ে এখানে উচ্চ চাপে এটা তৈরি হয়। তাহলে আমরা দেখতে পেলাম যে সাধারণত ফেনলটা কিভাবে তৈরি করা হয়। এটা সাধারণত ফেনল কিন্তু এটা তৈরি হয়ে গেল। আর এই যে ফেনলটা তৈরি হলো, এটা কিন্তু ওইখানে সাধারণত কালো বর্ণের এক প্রকার তরল পদার্থ পরিণত হয়। অর্থাৎ এই কালো বর্ণের তরল পদার্থটি হচ্ছে ফেনল। এইখানে যে ফেনলের যে উপজাত সমূহ ছিল এবং এর সাথে যে অন্য অন্য রাসায়নিক উপাদান ছিল, তা কিন্তু ওই দ্রবণে দ্রবীভূত অবস্থায় আছে, যা কালো বর্ণ ধারণ করছে। এখন আমাদের কি করতে হবে, এই কালো বর্ণের তৈলাক্ত স্তর থেকে আমাদেরকে সাধারণত ফেনলটাকে পৃথক করতে হবে। এখন যে কাজটা, এই যে ফেনলটা আমরা পেলাম, এই ফেনলটাকে আমাদের পৃথক করতে হলে প্রথমত আমাদের 182 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োগ করতে হবে। তবে 182 থেকে 183 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োগ করলে ভালো হয়। যখন 182 থেকে 183 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োগ করা হয়, তখন এই তাপমাত্রায় সাধারণত ফেনল এটা কিন্তু ফেনল স্ফুটনাঙ্ক, অর্থাৎ এটা হচ্ছে ফেনল স্ফুটনাঙ্ক। তাহলে 182 থেকে 183 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করার পর উক্ত দ্রবণকে যদি 41 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ 41 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শীতল করা হয়, শীতল করলে ওই দ্রবণের ভিতরে সাধারণত ফেনল কিন্তু ক্লাসিত হয়। অর্থাৎ এখানে যে কাজটা প্রথমে করতে হবে, তাহলে যে কালো বর্ণের যে তরল বা তৈলাক্ত স্তর পাওয়া যাবে, এটাকে কিন্তু সাধারণত পানি দ্বারা ধৌত করে শুষ্ক করা হয়। শুষ্ক করার পরেই কিন্তু সাধারণত এই ফেনলটাকে পৃথক করা হয়। যেহেতু 182 ডিগ্রি সেন্টিগ্রেড বা 183 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে এই ফেনলটা কি হচ্ছে, ক্লাসিত হচ্ছে। যখন ক্লাসিত হয়, তখন এই ক্লাস সাধারণত 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে এটা সাধারণত ক্লাস হয়ে যায়, অর্থাৎ কঠিন পদার্থ হয়ে যায়। তখন এখান থেকে এটা পৃথক করতে হয়। এভাবে সাধারণত আমরা ফেনল আলাদা করে থাকি বা ফেনল পৃথক করে থাকি।